ঠিক করে নিতে হবে। এটাতে তো ঝামেলা করতেছে কেন? যেটা আসলে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিজেন্ড কেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে। আজকের এই সুন্দর একটা সন্ধ্যায় সাম্প্রতিক ক্লাস তোমরা আগামী 3 তারিখে যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য সাম্প্রতিক খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ বিগত বছরের প্রশ্নগুলো দেখলে দেখা যায় যে 3টা 4টা করে প্রত্যেক বছর সাম্প্রতিক আসে। এখন কথা হচ্ছে এই সাম্প্রতিকগুলো কই থেকে আসবে আর আমরা কিভাবে অ্যান্সার করব, সবকিছু নিয়ে কি ধরনের এমসিকিউ আসতে পারে একদম এ টু জেড নিয়ে আজকের ক্লাস। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। এবং আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে, ক্লাস শুরুর আগেই তোমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে তোমাদের টাইম লাইনে রেখে দিবা। কারণ দীর্ঘদিন যাবত তোমরা অনেকে এই লিজেন্ড কেয়ারের পেজ কিংবা খন্দকার জিকের পেজের সাথে আসো, আমাদের সাথে আসো, বিভিন্ন সময় ক্লাস করেছো এবং এই গুচ্ছ পরীক্ষার মধ্য দিয়েই তোমাদের এই অ্যাডমিশন যাত্রাটা শেষ হতে যাচ্ছে। অ্যাডমিশন যাত্রাটা শেষ হতে যাচ্ছে। সো আমি রিকোয়েস্ট করব তোমরা একটু কাইন্ডলি তোমাদের শেষ যে ক্লাসটা, হয়তো বা এটা ফ্রি তোমাদের শেষ ক্লাস হতে যাচ্ছে, তো একটু টাইমলাইনে রেখে দিবা তোমাদের নিজেদের টাইমলাইনে। সবাই কেমন আছো একটু জানাবা, যে সবাই কেমন আছো তোমরা। ক্লাসটা খুবই সুন্দর একটা ক্লাস হতে যাচ্ছে। তোমরা সবাই কেমন আছো একটু দ্রুত জানাবা যে ভাই কেমন আছো। ওকে, শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা, কারণ অনেকগুলো ফ্রেন্ড ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, জন্যই তোমাদের সাথে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। নার্ভাস নার্ভাস হওয়ার কোনো ই নাই। অমি লিখেছো, নাফিয়া তাসনিম অমি লিখেছো, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি কেমন আছেন? জি ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। নাফিসা সালাম দিয়েছো। ও, তারপরে প্রত্যাশা পাল, এই যে ক্লাস করো, হ্যাঁ তিন্নি লিখেছো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি লিজেন্ড কেয়ারের এই ফ্রি যে ক্লাস। হয়তোবা তোমাদের সেশনের এইটাই শেষ ক্লাস, যারা সেকেন্ড টাইমার ছিল তাদের এইটাই শেষ ক্লাস। ওকে ঠিক আছে, সমস্যা নাই। এই শেষ ক্লাস যেন স্মৃতি হয়ে থাকে, এখান থেকে যেন অনেকগুলো প্রশ্ন আমাদের কমন পড়ে যায়। ওকে ঠিক আছে ভাইয়া, চলো আমরা ক্লাসে চলে যাই। এখন কথা হচ্ছে বিগত মাসগুলোতে তোমরা যদি দেখো, একদম জুলাই মাস থেকে আমরা নিয়মিত লিজেন্ড কেয়ারের পেজে এবং ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক ক্লাস নিয়ে থাকি। সেটা আমি নিয়ে থাকি। এবং ক্লাসগুলো কতটা ইফেক্টিভ হয়, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে কতগুলো মানে কতটা ইফেক্টিভ ছিল, কতগুলো প্রশ্ন এক ক্লাস থেকে কমন পড়েছিল। যারা বিউপিতে পরীক্ষা দিয়েছো কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো, আমার সাম্প্রতিক ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট ছিল তোমরাই বিচার করবা সেটা। ওকে ঠিক আছে, সেটা মানলাম। সালাম দিচ্ছে অনেকে, ওয়ালাইকুম আসসালাম, সবার সালামের উত্তর নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে আমাদের গুচ্ছের জন্য যে 4-5টা প্রশ্ন সাম্প্রতিক থেকে আসবে, ভাই আমার এই ক্লাসটা করলে কি শেষ না? আজকের ক্লাসটা শুধু কভার করব 2024 সালটা। আর 23 সালের যদি মনে হয় আমরা 23 সালটাও একটু জানবো। যারা আগে ক্লাস করেছে তাদের আর দরকার নাই, যারা করো নাই তারা 23 সালের ক্লাসগুলো একটু লিজেন্ড কেয়ারের যে ইউটিউব চ্যানেল আছে এইখানে গিয়ে একটু টেনে টেনে করে নিও। আজকে 24 সালটা কভার করে দিব এবং খুব ইম্পর্টেন্ট যে বিষয়গুলো 24 সাল থেকে আসতে পারে সেটা কভার করার চেষ্টা করব। সবাই একটু শেয়ার দিয়ে একটু ডান লিখে দিবা ভাই, তাহলে আমরা ক্লাসটা খুব সুন্দর করে শুরু করতে পারবো। ওকে, আমরা সামনের দিকে আগাই। আমি একটু চাইবো তোমরা একটু শেয়ার দিয়ে ডান লিখে দাও, ক্লাসটা শেয়ার দিয়ে একটু ডান লিখে দাও। ওকে, প্রথম পেজ, প্রথম পেজে আমরা সম্মেলনগুলো দেখব। আমরা যতগুলো সম্মেলন হয়েছে খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষায় আসার মতো, সেই সম্মেলনগুলো আমরা একসাথে সাজানোর চেষ্টা করেছি। আমার ক্লাসগুলো কেমন হয় সাম্প্রতিক ক্লাস তোমরা জানো, যে সম্মেলনগুলো এক স্লাইডে দিয়ে দেই কিংবা পাশাপাশি দিয়ে দেই, যাতে তোমাদের ওই সম্মেলনগুলো খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা থেকে ওই 3 মাস আগের সম্মেলন খুঁজে পড়তে না হয়, আবার গত মাসের সম্মেলন আলাদা করে খুঁজে না পড়তে হয়। এই জন্য খুব সুন্দর করে সম্মেলনগুলো সাজানো আছে।
ডান লিখেছো তাসনিম আলম, শুরু করেন ভাই। হ্যাঁ শুরু করে দিয়েছি। ডান লিখেছো আবিদা হাসান, সালাম দিয়েছো রাহাত খন্দকার, আল গালিব। আমি রিকোয়েস্ট করব তোমরা একটু শেয়ার দিয়ে ডান লিখে দাও ভাই, খুবই ভালো লাগবে। শেয়ার ডান ভাইয়া। ওকে চলো আমরা সম্মেলন দিয়েই শুরু করি। সম্মেলনের প্রথম কি? প্রথম দেখো মিউনিক নিরাপত্তা সম্মেলন। তোমাকে এখানে মিউনিক নিরাপত্তা সম্মেলন না দিয়ে এমএসসি সম্মেলন আসতে পারে। এমএসসি সম্মেলন এইটা 2024 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়, 16 থেকে 18 ফেব্রুয়ারি 2024। মিউনিক নিরাপত্তা সম্মেলন খুব ইম্পর্টেন্ট, 16 থেকে 18। দেখো 16 থেকে 18 2024 সালে এই মিউনিক নিরাপত্তা সম্মেলনটা অনুষ্ঠিত হয়। এখন কথা হচ্ছে এই সম্মেলনটা কততম সম্মেলন ছিল? এই যে মিউনিক নিরাপত্তা সম্মেলন 2024 সালের 16 থেকে 18 যে সম্মেলনটা হয়েছে এইটা ছিল 60তম সম্মেলন। এবং এইটা কোথায় হয়? এইটা হচ্ছে জার্মানির মিউনিক নামক একটা শহর আছে, সেই শহরে এই মিউনিক নিরাপত্তা যে সম্মেলন এই সম্মেলনটা হয়। তাইলে আমরা প্রথমে সম্মেলন বা বৈঠক এই হেডলাইনে কোনটা শিখলাম? মিউনিক নিরাপত্তা সম্মেলন এমএসসি আয়োজন করা হয়, এটা 60তম আয়োজন ছিল। এই সম্মেলনটা হয় 16 থেকে 18 ফেব্রুয়ারি, সময়কাল ছিল এইটা, এবং এটার স্থান মিউনিক, জার্মানি। সো এইটুকু পড়লে এই যে মিউনিক নিরাপত্তা সম্মেলন এইটুকু এনাফ। সো আমার সাথে যদি তুমি আরেকবার, আমি যে 2বার পড়লাম, যদি কোনো আল্লাহর বান্দা আমার সাথে যদি 2বার পড়ে, ইনশাল্লাহ তার এই মিউনিক নিরাপত্তা সম্মেলন প্রশ্ন যদি আসে তোমার পরীক্ষায়, তোমার চোখের সামনে ভাসবে এই আল্লাহ গত 2 দিন আগে কাব্য হয় না এটা পড়িয়েছিল নিরাপত্তা সম্মেলন, মিউনিক নিরাপত্তা সম্মেলন এটা হচ্ছে 16 থেকে 18 ফেব্রুয়ারি 2024 সালে হয়। এইটা কততম সম্মেলন ছিল? আয়োজন ছিল 60তম আয়োজন ছিল। কোথায় হয়? মিউনিক শহরে, জার্মানিতে। সো এইটা তোমরা পারবা। ওকে ঠিক আছে, আমরা সামনের দিকে আগাবো। সো তোমরা কি মানে এইটা মনে হয় ক্লিয়ার, তাই না? সো যদি এইটা ক্লিয়ার হয় আমরা সামনের দিকে আগাবো। তোমাদের জন্য শুধু এই স্লাইডটা না, তোমাদের জন্য স্লাইডে কিছু প্রশ্নও রাখা হয়েছে, খুব ইম্পর্টেন্ট, ভয়ানক মাত্রায় যে ইম্পর্টেন্ট বলে কথা আছে, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের এই ক্লাসে রাখা হয়েছে। আমি চাইবো তোমরা যদি ভিউ মানে চোখ সংখ্যা কমে যায়, আমি ক্লাসটা কন্টিনিউ করবো না। সো একটু ভাই ক্লাসটা একটু শেয়ার দিয়ে ডান লিখে দিবা, এটা রিকোয়েস্ট হলো। তোমাদের অনেকের কাছে শেষ ক্লাস, সেই জন্য রিকোয়েস্ট হলো। ওকে এর পরবর্তী যে প্রশ্নটা ভাই, এর পরবর্তী যে জায়গাটা দেখো ভাই, এখানে বলা হয়েছে জাতিসংঘ পরিবেশ সম্মেলন। দেখো সম্মেলনগুলো কিন্তু খুব পাশাপাশি লেখার চেষ্টা করেছি। এইটা কি? জাতিসংঘ পরিবেশ সম্মেলন। এই সম্মেলনটা, এই যে জাতিসংঘ পরিবেশ সম্মেলন, তোমাকে এত বিস্তারিত নাও লিখতে পারে, তোমাকে লিখতে পারে ইউএনইএ, বুঝে নিতে হবে, কিংবা অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম জানতে চাইতে পারে, যেটা সব বিশ্ববিদ্যালয় একটা করে এই অ্যাব্রিভিয়েশন থেকে প্রশ্ন হয়ে থাকে। সেটা ঢাকা বলো, সেটা তুমি যে কোনো বিশ্ববিদ্যালয় বলো, ঢাকা বলো, চট্টগ্রাম বলো, রাজশাহী বলো, এমনকি তুমি যদি গুচ্ছ বলো, অ্যাব্রিভিয়েশন থেকে একটা প্রশ্ন চলে আসে। এবার যদি ধরো অ্যাব্রিভিয়েশন থেকে প্রশ্নটা আসলো ইউএনইএ, এটার পূর্ণরূপ কি? এইটার পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট অ্যাসেম্বলি। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট অ্যাসেম্বলি, এইটা এই যে জাতিসংঘ পরিবেশ সম্মেলন, এইটা ছিল 6ষ্ঠ আয়োজন। কততম আয়োজন ছিল ভাই? 6ষ্ঠ আয়োজন। তাহলে কি? ইউএনইএ। একটু ঠান্ডা মাথায় ভাবো, ইউএনইএ, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট অ্যাসেম্বলি, এটা ছিল 6ষ্ঠ আয়োজন। এইটার সময়কাল ছিল 26 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 2024 সাল। 2024 সাল, আমি বলছি 24 সালের যত কাহিনী আছে তোমার বিভিন্ন বই, এই 24 সালে তো তেমন কোনো সাম্প্রতিকের বইও বের হয় নাই। ওই ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত এই মাথা ব্যথা থাকে টিচারদের, তারপরে আর মাথা ব্যথা থাকে না। তো আমি রিকোয়েস্ট করবো ক্লাসের শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ তুমি এই ক্লাস থেকে লাভবান হবা। ওকে ঠিক আছে, এর পরবর্তী লাইনটা দেখো। এই যে সম্মেলনটা, এই সম্মেলনটা কোন সম্মেলন? যে ইউনাইটেড নেশনের যে পরিবেশ সম্মেলন, এই সম্মেলনটা হয় কোথায়? কেনিয়াতে হয়। কেনিয়ার কোন শহরে? নাইরোবি। নাইরোবি শহরে এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়। এইটা কি ফ্রি ক্লাস? এতক্ষণ পরে বুঝতেছো এটা কি ক্লাস? এতক্ষণ পরে বুঝতেছো এটা কি ক্লাস? সো ফ্রি ক্লাস এতক্ষণ পরে বুঝতেছো। সো হাফসা একটা শেয়ার দিয়ে দিবা, একটা শেয়ার দিয়ে দিবা যারা পরে বুঝতেছো। ওকে ঠিক আছে ভাইয়া, এই এতটুকু পর্যন্ত এই যে জাতিসংঘ যে পরিবেশ সম্মেলন, এর আগে দেখলাম মিউনিক নিরাপত্তা সম্মেলন। তোমার মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানাবা, যে ভাই এই দুইটা চোখ বন্ধ করলে আমার মনে পড়তেছে। এখন আমি একটু তোমাদের কাছে জানতে চাই যে চোখ বন্ধ করলে এই দুইটা সম্মেলন মনে পড়তেছে কিনা। আরো সম্মেলন আছে, আরো সম্মেলন আছে, আমরা সামনে দেখবো। সো
আরো সম্মেলন আছে, আমরা সামনে দেখবো। জাস্ট আমাকে বলবা যে কাব্য ভাই এটা চোখ বন্ধ করলে এই দুইটা সম্মেলন আমার মনে পড়তেছে এখন, যদি এই দুইটা সম্মেলন থেকে আনপ্রেডিক্টেবল ভাবে প্রশ্ন চলে আসে আমি আনসার করতে পারবো। জি ভাইয়া পড়তেছে, হ্যাঁ। সো ভাই এইভাবে পড়তে হবে। কাব্য ভাই একদম গিলায় দিচ্ছে, এটা কি মানে চোখ বন্ধ করে মনে পড়তে হবে। সব রিসেন্ট তো আজকে শেষ হবে না, ইনশাল্লাহ আজকে শেষ করার চেষ্টা করব। ইস্যু লিখেছো, ইসরাত ইস্যু লিখেছো, জি ভাইয়া। এটা কি ফ্রি ক্লাস না? তাহলে আমার ফ্রেন্ডকে মেনশন দিব। হ্যাঁ মেনশন দিয়ে দাও ভাইয়া। প্রত্যাশা পাল, জি ভাইয়া পারবো। আফসানা লিখেছো মনে পড়তেছে ভাইয়া। নাফিসা, জি ভাইয়া। তারপরে সাদিয়াতুল হালিমা, জি ভাইয়া ডান। হ্যাঁ আমি ডান করে দিব। আমি কি বললাম? তোমাকে খাওয়াই দিব, একদম ঔষধ বেটে তোমাকে খাওয়াই দিব। জাস্ট খালি শেষ পর্যন্ত ক্লাসে থাকো আর একটু ভাইয়াদের সাপোর্ট দাও। কেমনে সাপোর্ট দিবা? একটু কমেন্ট করবা কিংবা একটু শেয়ার দিয়ে দিবা যেন ভাইয়ার ক্লাসটা অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। ওকে, পরবর্তী স্লাইডে আমরা একটু চলে যাই। দেখো পরবর্তী স্লাইডে আমাদের জন্য কি আছে, খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে ন্যাম সম্মেলন। ন্যাম যে সম্মেলনটা, এটা ভুল লিখে ফেলেছে, একটু টাইপিং মিস্টেক ছিল, ন্যাম লিখতে ম্যাম লিখে ফেলেছে। সো এটা নিয়ে কোনো মাথা ব্যথার কিছু নেই, কারণ আমরা অনেক শিক্ষিত মানুষজন এখানে ক্লাস করতেছি। এইটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণই নাই, কারণ আমরা এটা ম্যামটাকে আমরা এমনিতেই ন্যাম মনে করব। ন্যাম সম্মেলন, নন অ্যালাইন মুভমেন্ট, ন্যামের পূর্ণরূপ। এই যে ন্যামের সম্মেলনটা, এই ন্যামের সম্মেলনটা ছিল আরেকটা সম্মেলন কোনটা, আগে যদি দেখতে তাহলে পারবা। ক্লাসটা একটু পিছায়া দেখবা, ক্লাসটা শেষ হওয়ার পরে পিছায় একটুখানি দেখবা, হয়ে যাবে। এই যে ন্যামের সম্মেলনটা, এইটা 2024 সালে যে সম্মেলনটা হয়, এটা ছিল 19তম সম্মেলন। কততম সম্মেলন? 19তম সম্মেলন। এটাও কিন্তু চোখ বন্ধ করলে যাতে মনে আসে সেইভাবে আস্তে আস্তে রিসিভ করার চেষ্টা করো, খুব তাড়াহুড়া করার চেষ্টা দরকার নাই। এই ক্লাসটা হওয়ার পরে যেন তুমি চোখ বন্ধ করে পুরো ক্লাসটা, কাব্য ভাইয়ের যে 1-1.5 ঘন্টা যে বক্তব্য, পুরো বক্তব্যটা যেন তোমার মাথায় বাজে, পরীক্ষার হলে যেন তুমি কাজে লাগাইতে পারো। সো ভাইয়া ওকে, সো এই যে ন্যামের যে সম্মেলনটা, এটা ছিল কততম সম্মেলন? 19তম সম্মেলন। এই যে এই সম্মেলনের সময়কাল কত ছিল? 15 থেকে 20 জানুয়ারি 2024 সালে। স্থান কোথায় এই সম্মেলনটা হয়? উগান্ডা। আমরা দেখো ভাই, আমরা বন্ধুদের সাথে যখন মজা করি যে তোরে কিন্তু উগান্ডা পাঠায় দিব, আমরা কিন্তু বলি না যে তোরে কিন্তু উগান্ডা পাঠায় দিব। তাহলে ন্যামের সম্মেলনটা হয় উগান্ডা। উগান্ডার হচ্ছে কাম্পালা যে শহর আছে, এই কাম্পালা শহরে উগান্ডায়। তাহলে ন্যামের পূর্ণরূপ কি? নন অ্যালাইন মুভমেন্ট। এটা কততম আয়োজন ছিল? এটা 19তম আয়োজন ছিল। সময়কাল ছিল 15 থেকে 20 জানুয়ারি 2024। ন্যামের কোনো সদর দপ্তর নাই। এটার এই বছর যে 19তম যে সম্মেলন, এই সম্মেলনটা হয়েছে কাম্পালা উগান্ডা। ক্লিয়ার কিনা? ভাইয়া জিএসটির পরে আবার দেখা হচ্ছে আপনার সাথে জাবিতে, ইনশাল্লাহ দেখা হবে। সো এতটুকু পর্যন্ত আমার ভাই আপুদের যারা ক্লাস করতেছেন তাদের ক্লিয়ার কিনা? ঐশী লিখেছো ক্লিয়ার। তারপরে ভাই 2023 রিসেন্ট ক্লাসগুলো কি কই পাবো? এই যে লিজেন্ড কেয়ারের যে ইউটিউব চ্যানেল আছে, লিজেন্ড কেয়ারের ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে পেয়ে যাবা ইনশাআল্লাহ। লিজেন্ড কেয়ারের ইউটিউব চ্যানেল আছে, এইখানে পেয়ে যাবা। কাব্য ভাইয়ের প্রত্যেক মাসের একটা করে ক্লাস আছে, যারা জানতা না। কাম্পালা, ইয়েস, রাহাত খন্দকার, সবাই একটু জাস্ট ভাই যদি বুঝিস একবার ক্লিয়ার লিখতে মনে হয় খুব বেশি কষ্ট হবে না, আমি জানতে পারবো যে আমার এই ভাইটার ক্লিয়ার হয়েছে, এই বোনটার ক্লিয়ার হয়েছে। ওকে ক্লিয়ার। তো আমরাও ক্লিয়ার, আমরাও সামনে আগাই। এরপরে খুবই ইম্পর্টেন্ট জায়গা, ইউ সম্মেলন। একটা মজার গল্প শেয়ার করি আগে। এই বছরের আগের বছর, মানে তোমাদের সেশনের আগের সেশন, অনেকে যারা ফার্স্ট টাইমার ছিল ওই সেশনটাতে, কিংবা তোমার বড় ভাইদের যে সেশনটা ছিল, সেই সেশনে আফ্রিকান ইউনিয়নের যে সম্মেলনটা, এটা বিউপি ভর্তি পরীক্ষার জাস্ট মনে হয় 5 থেকে 7 দিন আগে হয়। 5 থেকে 7 দিন আগে হয়। কেউ এই আফ্রিকান ইউনিয়ন সম্মেলন নিয়ে কোনো কথাও বলে নাই। মানে এই আফ্রিকান ইউনিয়ন সম্মেলনটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা ছিল না, তার মানে এটা দরকার নেই, এরকম একটা মনোভাব ছিল অনেক টিচারের। নাম করা, দেশের নাম করা সাধারণ জ্ঞান টিচার মিচার, আমি তো নাম করা না, কারণ কাব্য ভাইকে কেউ চেনে না। তো এই আসসালামু আলাইকুম, কাব্য ভাইয়ের সাম্প্রতিক ক্লাসগুলো অনেক অনেক হেল্পফুল। সুমাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো এই যে এইটা আমি বলছিলাম যে আফ্রিকান ইউনিয়ন থেকে একটা প্রশ্ন আসবে, বিশ্বাস করো পরীক্ষায় ওই 5 থেকে 6 দিন পরে আমি যে স্টুডেন্টদের বলছিলাম আফ্রিকান ইউনিয়ন থেকে প্রশ্ন চলে আসছিল। এখন কথা হচ্ছে যে আফ্রিকান ইউনিয়ন যে 37তম সম্মেলনটা হয়েছে, শুধু এইটা ইম্পর্টেন্ট না ভাই, আফ্রিকান ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয়, আমার কথা একটু মন দিয়ে শোনো।
কত সালে প্রতিষ্ঠিত হয়? এর এর মানে এই যে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরটা কোথায়? মানে সাম্প্রতিক ক্লাসটা শুধু যেটা ঘটে গেল, যে 37তম সম্মেলন ঘটে গেছে, শুধু 37তম সম্মেলন পড়বো, এটা তোমার ভুল ধারণা। তোমাকে ওইটাকে একবারে শিকড় সহ টেনে তুলতে হবে। সো এই যে প্রশ্নটা ছিল আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায়, আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায়। সো এই যে আফ্রিকান ইউনিয়ন এবছরও সম্মেলন হয়েছে, কারণ এইটা প্রত্যেক বছরই সম্মেলন হয়। এটা কিন্তু একটা শীর্ষ সম্মেলন, এটা ছিল একটা শীর্ষ সম্মেলন, প্রত্যেক বছরই সম্মেলনটা হয়। এই সম্মেলন, এই যে এই বছর যে 37তম সম্মেলনটা হয়েছে, এটার মেয়াদকাল আমাদের অবশ্যই জানতে হবে, 17 থেকে 18 ফেব্রুয়ারি 2024 সাল। এখন কথা হচ্ছে এই আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরটা কোথায়? আদিস আবাবা, ইথিওপিয়া। সো এই যে আফ্রিকান ইউনিয়ন, অনেক কথা বলে ফেললাম। সো তো আমার কথাগুলো বুঝতেছো কিনা? আমি তো অনেক কথা বলতেছি ভাইয়া। এই ইউনিটের কাটমার্ক কত নিছে? কাটমার্ক ফেলই তো করছে সবগুলো, আর কাটমার্ক কি? যারা পাস করছে সবাই এই ইউনিটে চান্স পেয়ে যাবে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় যারা এই ইউনিটে পাস করেছে, যে শিক্ষার্থীগুলো সবাই বিশ্ববিদ্যালয় পেয়ে যাবে অন্তত। আজকে রিসেন্ট জিকে নিয়ে টেনশন করতেছিলাম, থ্যাংকস ইউ। এন্ড হ্যাঁ, নাতাশ কি নাসিতা না কি নাম ভাই রে ভাই, এত নাম কঠিন কেন ভাই? আপনার রিসেন্ট কে ক্লাস থেকে এইবার জেইউ আর ইউ তে কমন পড়ছিল, ইনশাল্লাহ গুচ্ছতেও এরকম কমন পড়ে যাবে, গুচ্ছতেও এরকম কমন পড়ে যাবে। শুধু ক্লাসটা শেষ পর্যন্ত করো, শুধু ক্লাসটা শেষ পর্যন্ত করো, ভাইয়াকে একটু হেল্প করো, দেখো শেষ পর্যন্ত এখানেও কমন পড়ে যায়। মানে প্রশ্ন কিন্তু যদিও আমি করব না, তারপরেও এই যে বছরের পর বছর, বছরের পর বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে একটু মানে বুঝতে পারি যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন এবছরও আসবে। সো ভাই শেষ পর্যন্ত থাকো। কাব্য ভাইয়া, জিকে বস, সাদিয়া আফরিন, কি খবর ভাইয়া, কেমন আছো তোমরা? এই সব আগেকার স্টুডেন্ট। COP28 যদিও এইটা 2023-এর সম্মেলন, তারপরেও আমি রেখেছি কেন, এইটা খুব ইম্পর্টেন্ট জন্য রেখেছি। আমি বললাম যে 24-কে কাভার করব, কিন্তু 24-কে কাভার করতে গিয়ে আমার কাছে মনে হলো যে আমার বাচ্চাদেরকেও একটু কাভার করতে হবে, ওদের যেন ভালো কিছু হয়, ওরা যেন এই ক্লাসটা থেকে ভালো একটা আউটপুট নিতে পারে। এজন্য 23 সালকেও নিয়ে আসছি, কিছু মনে করো না ভাই। এই যে COP28 যে সম্মেলনটা, এটা খুব 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 মাত্রায় গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সম্মেলনটা, এই যে কনফারেন্স অফ দ্য পার্টিস বা বিশ্ব জলবায়ু সম্মেলন, এই কপ যে সম্মেলনটা হয়, এইটা মূলত এই জলবায়ু রিলেটেড সম্মেলন। তোমাকে জিজ্ঞেস করতে পারে কপ কি ধরনের সম্মেলন, কোন বিষয় নিয়ে এই সম্মেলনটা হয়? এইটা জলবায়ু নিয়ে এই সম্মেলনটা হয়। এই যে COP28 এর যে সম্মেলন 2023 সালে হয়, এটা ছিল কততম আয়োজন? 28তম আয়োজন। যখন 29তম আয়োজন হবে তখন কি নাম হবে? COP29, তাই না? সো এই যে সম্মেলনটা, এইটা হয় 30শে নভেম্বর শুরু হয়, 2023 সালের 30শে নভেম্বর শুরু হয় এবং 13ই ডিসেম্বর 2023-এ শেষ হয় এই সম্মেলনটা। একটু মনোযোগ দিয়ে শোনো, সম্মেলন কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে। এরপরে এই সম্মেলনটা কোথায় হয়? আরব আমিরাত, দুবাইতে হচ্ছে এই সম্মেলনটা হয়, COP28 সম্মেলনটা হয়। তাহলে COP28 কি ধরনের সম্মেলন? বিশ্ব জলবায়ু সম্মেলন। এইটা 2023 সালে হয়। 23 সালের যদি বলি 30 নভেম্বর থেকে 13 ডিসেম্বর 2023, এটা কোথায় হয়? আরব আমিরাতের দুবাইতে হয়। সো ভাই, সো এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা, কিংবা আমার কথা স্পষ্ট বুঝতেছো কিনা, আমি একটু তোমাদের কাছে জানতে চাই ভাই। কারণ আমি যদি একা একা কথা বলে যাই, যদি আমাকে কোনো সাপোর্ট না করো, যদি না বুঝো, তাহলে তো আমার এই কথাগুলো বলার কোনো মানেই হয় না। সো আমি তোমাদের কাছে জানতে চাই যে এই যে এতক্ষণ পর্যন্ত সম্মেলন 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 পড়ে যাচ্ছি, বাট তোমরা বুঝতেছো কিনা একটু আমাকে কাইন্ডলি জানাবা। ইসরাত হাসান, ক্লিয়ার ভাইয়া, COP30 হবে আজারবাইজানে। শেহনাজ বেগম, ক্লিয়ার ভাইয়া। কাব্য ভাইয়া, সাম্প্রতিক থেকে কয়টা এমসিকিউ আসবে? বিগত বছরে তো 4টার মতো আসছিল, 4টা থেকে 5টা এরকমই আসে। সো আল্লাহ ভরসা যে কয়টা আসে এবার। পর্ষিয়া ক্লিয়ার, মেহেদি হাসান ক্লিয়ার ভাইয়া, রিয়া ক্লিয়ার, তো তিন্নি ক্লিয়ার, আঁচল জি ভাইয়া ক্লিয়ার, রাকিব বলেছো জি ভাইয়া বুঝতেছি। এই যে সব পরিচিত ফেস, একদম মনে হচ্ছে সবাইকে চিনি। পর্ষিয়া, অনিন্দিতা ব্যানার্জি, মনে হচ্ছে সবাইকে চিনি, সব পরিচিত ফেস। তো ভালো লাগে যখন এরা কমেন্ট করে, ভালো লাগে। ওকে, পুরস্কার, এই পুরস্কারটা কি তোমাদের জন্য? না,
বিগত বছর বা এই বছরের যতগুলো ইম্পর্টেন্ট পুরস্কার আছে এই পুরস্কারগুলো একটা তোমাদের একটা স্লাইডের মধ্যে, মানে যত পুরস্কার আছে নোবেল পুরস্কারটা বাদ 23 সালের পুরস্কারটাকে একটু অ্যাভয়েড করা হয়েছে। 24 সালের যে পুরস্কারগুলো এই পুরস্কারগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। নেক্সট কোশ্চেনে যান ভাইয়া। ইরিন অবশ্যই যাব, কমেন্ট পড়েন না, কমেন্ট করবো কেন। নূরে জান্নাত এই যে পড়ে ফেললাম ভাই, মৌলিচিকে কয়টা কোন সাবজেক্ট থেকে থাকতে পারে। আমি আবারও বলি মৌলিচিকের কয়টা কোন সাবজেক্ট থেকে থাকতে পারে তোমাদের ভাই কতবার বলেছি, তারপরেও তোমরা ভাই ভুলে যাও। আমি আবারও বলি মৌলিচিকে কোনটা কোন সাবজেক্ট থেকে কতগুলো থাকতে পারে। বিগত বছরগুলোতে যদি দেখো তোমরা, বিগত বছরগুলোতে যদি দেখো পৌরনীতি এই সাবজেক্টটা থেকে, পৌরনীতি থেকে ছিল 8টা প্রশ্ন। বাপরে বাপ, 8টা প্রশ্ন। এরপরে অর্থনীতি থেকে ছিল 6টা প্রশ্ন। ওরে বাপরে বাপ। সমাজ বিজ্ঞান থেকে ছিল 5টা প্রশ্ন, 5টা প্রশ্ন ছিল। তাহলে পৌরনীতি থেকে 8টা, অর্থনীতি থেকে তারপরে হচ্ছে আইসিটি থেকে ছিল 4টা প্রশ্ন। সো এই যে এইভাবে প্রশ্নগুলো ছিল, মানে প্রত্যেকটা সাবজেক্ট ইম্পর্টেন্ট। আবার একটু মানে আপনার জন্য জিকে এখন আমার কাছে প্রিয় বিষয়, আপনাকে কিভাবে ভুলবো ভাইয়া। সাদিয়া আফরিন থ্যাংক ইউ ভাইয়া। ভুলো না ভাইয়াকে, ভুলো না ভাইয়াকে, মনে রেখো ইনশাল্লাহ কোথাও না কোথাও দেখা হয়ে যাবে আপনাদের সাথে। সো এই যে পুরস্কারে চলে আসছি আমরা কোথায় চলে আসছি, পুরস্কারে চলে আসছি। প্রথমে যে পুরস্কারটার কথা বলবো সেটা হচ্ছে কোন পুরস্কারে ভাই, আমিও ভুলবো না কিছু আমার ছোট ভাই বোনদেরকে যাদের এত এত সাপোর্টে আজকে আমি কাব্য ভাইয়া হতে পেরেছি তোমাদের কাছে। সো আমিও তোমাদেরকে ভুলবো না। ওকে ঠিক আছে, আমরা পুরস্কারটা বলেছি যে একটা মানে পাশাপাশি রাখার চেষ্টা করেছি। 2024 সালের পুরস্কারগুলো একটু আগে দেখানোর চেষ্টা করব। এখন এই যে প্রথমে যে পুরস্কারটা রাখা হয়েছে সেটা হচ্ছে অস্কার পুরস্কার, যেটা 96তম 96তম অস্কার পুরস্কারটা আমরা রেখেছি। এই পুরস্কারটা যদি বলা হয় কত সালে দেওয়া হয়, 2024 প্রত্যেক বছরই দেওয়া হয়। 24 সালের কোন তারিখে দেওয়া হয়, মার্চ মাসের 10 তারিখে দেওয়া হয়। দেখো 10 মার্চ 2024 সালে 96তম আসরে পুরস্কার বিতরণী হয়। এইখানে যে চলচ্চিত্রটা অস্কার পুরস্কার পাইলো সেই চলচ্চিত্রটার নাম কি, ওপেনহাইমার। চলচ্চিত্রটার নাম কি, ওপেনহাইমার। ভাইয়া আমি ওকে। এরপরে দেখো অভিনেতা, এই অভিনেতার নাম কি, কিলিয়ান মার্ফি। কিলিয়ান মার্ফি কিন্তু এই যে ওপেনহাইমারের নায়ক ছিল। অভিনেত্রী এমা স্টোন। এমা স্টোন কিন্তু আর এই ওপেনহাইমারের ছিল না, বাট তোমার মুভিটার নাম দরকার নাই, জাস্ট মনে রাখবা এমা স্টোন কিন্তু ওপেনহাইমারের ছিল না। এরপরে পরিচালক ছিল কে, ক্রিস্টোফার নোলান। ইনিও কিন্তু ওপেনহাইমারের এই সিনেমার পরিচালক ছিল। তার মানে ওপেনহাইমারের কিন্তু জয় জয়কার, কারণ এই বছর অস্কারও পাইছে ওপেনহাইমার, এরপরে নায়কও সেরা অভিনেতাও হয়েছে ওপেনহাইমারের। আবার পরিচালকের যত কথা বলি, এই যে নোলান যে বেচারা, ইনিও কিন্তু ওপেনহাইমারের পরিচালক। তাইলে ভাই ওপেনহাইমারের কিন্তু এইবার জয় জয়কার। মনে রাখবা 96তম অস্কার পুরস্কার দেওয়া হয় 10 মার্চ 2024 সালে। এইখানে সেরা চলচ্চিত্র ওপেনহাইমার, পরিচালক ওপেনহাইমারের, অভিনেতা ওপেনহাইমারের, জাস্ট অভিনেত্রীটা ওপেনহাইমারের নাম, মানে এই সিনেমাটার কিন্তু জয় জয়কার। কিলিয়ান মার্ফি, ইয়েস। সো এই যে এতটুকু পর্যন্ত মনে হয় আমাদের ছোট্ট ভাই আপুদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি একটু জানতে চাইবো যে ক্লিয়ার কিনা। এর পরবর্তী স্লাইড 21শে পদক, বাংলাদেশের যে পুরস্কারগুলো এগুলো থেকে তোমার গুচ্ছের প্রশ্ন হতেই পারে। সো ভাই এগুলো কিন্তু আমরা কোনোভাবেই অ্যাভয়েড করে যাব না, আমরা কোনোভাবেই এই জায়গাগুলোকে অ্যাভয়েড করে যাব না। 21শে পদক, এই 21শে পদক নিয়ে আমরা এখন পড়ার চেষ্টা করব। 21শে পদক একটু দেখো, প্রথম লাইনটা পড়ি, তোমাদের সাথে নিয়ে পড়ি। জাতীয় পর্যায়ে এবং অন্যান্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে 1976 সালে 21শে পদকটা প্রবর্তন করা হয়। কত সাল থেকে 21শে পদক দেওয়া হয়, 1976 সাল থেকে 21শে পদকটা দেওয়া হয়। তোমাকে জিজ্ঞেস করবে না যে এই বছর কত সালে কত তারিখে 21শে পদক দেওয়া হয়, তোমাকে জিজ্ঞেস করতেই পারে 21শে পদক কত সাল থেকে দেওয়া হয়। তোমাকে একটু শিকড়ে যাইতেই পারে, তোমাকে একটু বাঁচিয়ে দেখতেই পারে, কারণ তুমি একটা বিশ্ববিদ্যালয়ের সিট নিবা, তুমি আর কত পড়বো একটা মাথায় আর কিছু রাখতে পারতেছি না। আরে ভাই রাখতে হবে, আর এই যে আর 2টা দিন ভাই রাখো, ইনশাল্লাহ ভালো একটা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। সো এই যে এই যে পুরস্কারটা দেওয়া হয় আমরা জানি, তাহলে এখন থেকে জানলাম যে 21শে পদকটা দেওয়া হয় 1976 সাল থেকে।
2024 সালে 21-এ পদক লাভ করে 21 জন ব্যক্তি, এইটা মনে রাখবা। 2024 সালে কয়জন লাভ করেছে? 21 জন ব্যক্তি লাভ করেছে। এবং এই পুরস্কারটা 2024 সালে এসে ঘোষণা করা হয় 13ই ফেব্রুয়ারি 2024 সালে এই পুরস্কারটা জয়ীদের নাম ঘোষণা করা হয়। এবং এই জায়গায় তোমার ভাই 21 জনের নাম মুখস্থ করার দরকার নেই, জাস্ট মনে রাখবা 24 সালে এসে 21 জনকে দেওয়া হয় এবং 13ই ফেব্রুয়ারি 2024 এদের নাম ঘোষণা করা হয়। এই 21-এ পদকটা দেওয়া হয় কত সাল থেকে? 1976 সাল থেকে 21-এ পদকটা দেওয়া হয়। ভাই কারোর কোনো সমস্যা কিংবা প্রশ্ন আছে কি না? এতক্ষণ পর্যন্ত যে পড়তেছি তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে কাইন্ডলি জানাবা যে কাব্য ভাই আপনার ক্লাস কিছুই বুঝতেছি না, আপনার এইটাও বুঝতেছি না, আমাকে একটু আরো ভালো করে বোঝান, আমাদেরকে শুধু গল্প করেন না, বোঝান, এরকম কথা। জি ভাইয়া ক্লিয়ার। মাইশা আক্তার, আমি একটু দেখবো যে আমার কোন কোন ছোট ভাই বোন আমার ক্লাসটা বুঝতেছে। হাফসা বলেছো ক্লিয়ার, ওকে ঠিক আছে, ক্লিয়ার মেনে নিলাম। দুজন ক্লিয়ার হয়ে গেছে, বাকি একজনও ক্লিয়ার না। তারপরে বেগম শাহনাজ বেগম বলেছো ক্লিয়ার ভাইয়া। হাফসা বলেছো ভাইয়া একটু সরেন, ওকে সরবেন, ওকে সরে গেছি। তারপরে পূজা বলেছো ক্লিয়ার ভাইয়া। বিনু রয় ক্লিয়ার ভাইয়া। ইসরাত হাসান ক্লিয়ার। ঋতিকা ক্লিয়ার ভাইয়া। প্রণব রয় ক্লিয়ার ভাইয়া, মানে সবাই বুঝতেছে। সাদিয়া আফরিন ক্লিয়ার ভাইয়া। ইকোনমিক্স সিভিক্স থেকে কোশ্চেন আসে, ওই পেজটা আরেকবার দেখান। কই ওখানে তো, ও আচ্ছা আচ্ছা, ওই পেজটা আমি আবার দেখাবো, কিংবা তুমি ক্লাস শেষে একটু পেছনের দিকে গিয়ে একটু কাইন্ডলি দেখে নিও, কারণ ওইটা যদি আমি দেখাতে যাই অনেক দূর যাইতে হবে, তোমার একজনের কারণে বাকি যে 200 জন ক্লাস করতেছে তাদের একটু কষ্ট হবে। সো আমরা চেষ্টা করব ক্লাসটা শেষ করে তুমি একটু পেছনে গেলে তুমি ওই জায়গাটা খুঁজে পাবে ইনশাল্লাহ। ওকে সবাই ক্লিয়ার? আমরা সামনের দিকে আগাই। সবার কমেন্ট তো পড়া সম্ভব না, অনেকগুলো মানুষ আজকে আমরা ক্লাস করতেছি। ওকে, এরপরে পদ্ম সম্মাননা, ভারতের একটা পদ্ম সম্মাননা পুরস্কার, এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এইটা আমরা একটু ডিটেলস পড়বো, যেহেতু ভারতের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক, আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধু প্রতিম যে দেশ, এই পদ্ম সম্মাননাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এই 2024 সালেও বাংলাদেশের একজন মহিলা এই পুরস্কারটা পেয়েছে। সো এটা আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো এই পুরস্কারটা দেওয়া হয়, যদি একদম শিকড়ে চলে যায়, 1954 সাল থেকে এই পদ্ম সম্মাননাটা দেওয়া হয়। দেখো 1954 সাল থেকে এই সম্মাননাটা দেওয়া হয়। কে দিচ্ছে? ভারত সরকার দিচ্ছে। ওকে, এরপরে একটা নোট, বিশেষ দ্রষ্টব্য বা নোট, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে ভারত রত্ন। এরপরে ভারত রত্নের পরে অন্যতম যদি কোনো পুরস্কার থাকে সেটা হচ্ছে এই পদ্ম সম্মাননা। তাইলে তোমাকে যদি বলা হয় ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটা, চোখ বন্ধ করে দিয়ে আসবা ভারত রত্ন। তারপরে যদি অন্যতম পুরস্কার কোনটা বলা হয় তখন আমরা দিয়ে আসবো পদ্ম সম্মাননা। ওকে ঠিক আছে। ভারত সরকার প্রত্যেক 3 বছর পর পর এই পদ্ম সম্মাননা দিয়ে থাকে। কয় বছর পর পর? 3 বছর পর পর। আমরা কিন্তু একদম পুরো ডিটেলস দেখতেছি। এরপরে 25 জানুয়ারি 2024 সাল, মানে আমরা 2024 যেহেতু পড়তেছি, 24টাকে আমরা একটু টানলাম, জয়ীদের নাম ঘোষণা করা হয়। এরপরে এই যে পদ্ম সম্মাননা, দেখো একটুখানি দেখো, এটাকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পদ্ম বিভূষণ, আর একটা হচ্ছে পদ্মভূষণ, এটা ভুল লিখেছে, পদ্ম, এটা হবে ভূষণ, আর একটা হচ্ছে পদ্মশ্রী। তাইলে এইটাকে 3টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পদ্ম বিভূষণ, একটা পদ্মভূষণ, আর একটা হচ্ছে পদ্মশ্রী। তাহলে এটা কোন সম্মাননাকে? পদ্ম সম্মাননাকে 3টা ভাগে ভাগ করলাম। তো আমরা একটু সামনের দিকে আগাই। দেখো এরপরে এই যে পদ্মভূষণ আমাদের বাংলাদেশের কয়জন ব্যক্তি পেয়েছে এ পর্যন্ত? এখানেই শেষ না, আমরা জাস্ট এই যে 1960 সাল থেকে শুরু হইলো, হ্যাঁ, এই যে 1960 সাল থেকে শুরু হইলো, 1960 সালে তোমাকে জিজ্ঞেস করতেই পারে বাংলাদেশের কোন ব্যক্তি সর্বপ্রথম এই পদ্মভূষণ পুরস্কারটা লাভ করে। যেহেতু 24 সালে এই পুরস্কারটা হাইলাইটেড হয়েছে, শুধু 24 সালের টাই যে আসবে তা কিন্তু না, আমরা চলে যাব একদম শিকড় বলতে 1960 সালে চলে গেলাম। সর্বপ্রথম এই পদ্মভূষণ পুরস্কারটা পায় কাজী নজরুল ইসলাম। 2014 সালে অধ্যাপক আনিসুজ্জামান এবং 2020 সালে সৈয়দ মোজাম্মেল আলী এই পুরস্কারটা লাভ করে। ওকে ডান, এতটুকু পর্যন্ত ডান। কারো যদি স্ক্রিনশট নেওয়ার দরকার হয়, খাস করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, খুব দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, সো আরেকটা, না পরে বলি।
ওকে, এরপরে পদ্মশ্রী, এইখানে 13 সাল 20 সাল 21 সাল এগুলো তোমার জানার দরকার নাই। 2024 সালে একটা মহিলা বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা এই পুরস্কারটা পায়, এটা তোমাদের কাছে খুব 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 ইম্পর্টেন্ট। সো এগুলো জানার দরকার নাই, এগুলো কে পাইছে বুংচাং কে পাইছে এগুলো জানার দরকার নাই। 24 সালে যে মহিলাটা পাইলো রেজওয়ানা চৌধুরী বন্যা, এইটা তোমাদের কাছে মাত্রা ইম্পর্টেন্ট, 100% লিখে রাখো। যদি প্রশ্ন এখান থেকে আসে এই প্রশ্নটাই তোমাকে দিতে পারে। ভাই স্লাইড গুলো কি মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে? কিরে ভাই তোর ক্লাস করতে সমস্যা কি? স্ক্রিনশট নিয়ে নিবি, এবং যে সবচেয়ে ভালো স্ক্রিনশট নিতে পারবে ইনশাআল্লাহ তাকে পুরস্কৃত করা হবে। এবং এটা আমি গ্রুপে পোস্ট করে দিব, খন্দকার জিকে যে গ্রুপটাতে আছে এখানে পোস্ট করে দিব, যে সবচেয়ে ভালো স্ক্রিনশট গুলো নিতে পারবে তাকে, মানে একটা খুব ভালো একটা স্ক্রিনশট বেছে নিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, আমরা সামনে আগাই। সো পদ্মশ্রী বাংলাদেশে একজন লাভ করলো 2024 সালে, চোখ বন্ধ করে মনে রাখবে, রেজওয়ানা চৌধুরী বন্যা। এরপরে ভারতরত্ন পুরস্কার, এই ভারতরত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মাননা, সর্বোচ্চ নাগরিক সম্মাননা হচ্ছে এই ভারত রত্ন পুরস্কার। এটাও 1954 সাল থেকে এই সম্মাননাটুকু দেওয়া হয়। সো এই এতটুকু পড়লে এখানে হয়ে যাবে। এর পরবর্তী হচ্ছে সূচক, এর পরবর্তী হচ্ছে সূচক। আমরা যদি একটু পেছনে যাই ভাই, আমরা যদি একটু পেছনে যাই, আমরা প্রথমে কি পড়েছি? আমরা প্রথমে কি পড়েছি একটু পোস্ট নেন, পোস্ট নিব। আচ্ছা, যে কোনো ভাবে নিতে পারো, পোস্ট নিতে হবে না। ওকে, আমরা প্রথমে কি পড়লাম ভাই, আমাকে একটু বলবা আমরা প্রথমে কি পড়লাম? দুর্নীতি সূচক। আমরা প্রথমে, আচ্ছা প্রথম কি বিষয়টা ছিল একটু আমাকে বলবা, কাইন্ডলি একটু জানাবা যে প্রথম কি বিষয় নিয়ে পড়লাম, প্রথম কি পড়লাম? দ্বিতীয় অবস্থানে তো আমরা খুব সম্ভবত হচ্ছে পুরস্কার পড়লাম, দ্বিতীয় অবস্থানে আমরা পড়লাম পুরস্কার। তাহলে প্রথমে কি পড়েছিলাম? সম্মেলন, তাই না? প্রথমে কি পড়েছিলাম? প্রথমে সম্মেলন বা বৈঠক, সম্মেলন বা বৈঠক যেটাই বলো, সম্মেলন বা বৈঠক পড়েছি। নাম্বার 2 তে পড়েছি পুরস্কার, নাম্বার 3 তে আসলাম কি? সূচক, নাম্বার 3 তে আসলাম সূচক। এখন কথা হচ্ছে ভাই, এই সম্মেলন এবং পুরস্কার কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, আমি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আপনাদের কাছে। সম্মেলন, ইয়েস সবাই লিখেছে সম্মেলন। সো ভাই আমি আরেকটা রিকোয়েস্ট করব, যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন তারা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করবেন আমার সাথে। সো যারা চলে যাবেন তারা জীবনের সবচেয়ে বড় ভুলটা আজকে করে চলে যাবেন। ওকে ঠিক আছে, আগামীকাল বাংলা ম্যারাথন ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, হুবহু কমন পাবে অনেক প্রশ্ন। জিলানি তোমাদের বাংলা মেন্টর তোমাদের একটা সুন্দর একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে যে আগামীকালকে ম্যারাথন ক্লাস হবে, মানে অনেক সময় একটু ঘুমায় টুমায় নিও, ফোনে চার্জ দিয়ে নিও, ম্যারাথন ক্লাস করতে হবে কিন্তু। ওকে, এই যে দুর্নীতি সূচক 2023 সাল টেনে আনছি, 2023 সালের সূচকগুলো প্রকাশিত হয় 24 সালে এসে। সো এটা ইম্পর্টেন্ট, কারণ এটা ইম্পর্টেন্ট। সো দেখো 30 জানুয়ারি 2024 সালে দুর্নীতি সূচক এইটা প্রকাশ করেছে কি? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই। এইটা, এই যে এইটার হচ্ছে অন্তর্ভুক্ত দেশ কতটা? 180টা। এই যে যদি বলা হয় বাংলাদেশ, আমরা অনেকে বলি বাংলাদেশ দুর্নীতির শীর্ষে, কিন্তু না ভাই, বাংলাদেশের অবস্থান দেখো 149তম। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটা? সোমালিয়া। এবং সবচেয়ে শান্তিপূর্ণ দেশ যদি বলি, যে দেশে কোনো দুর্নীতি নাই, সেটা হচ্ছে ডেনমার্ক। তাহলে বাংলাদেশের অবস্থান কত? 149তম, 150 কিন্তু হয় নাই, 149তম বাংলাদেশের অবস্থান। এর মধ্যে এই যে 180 জনের মধ্যে কিন্তু প্রায় 150তম বাংলাদেশ, তার মানে দুর্নীতিতে কিন্তু মোটামুটি ভালো জায়গায় আছে। সো শীর্ষ অবস্থানে আছে সোমালিয়া, তারপর ডেনমার্ক আছে 180তম স্থানে, এবং বাংলাদেশের অবস্থান 149তম। এইটা প্রকাশ করে কে? টিআই প্রকাশ করে, টিআই প্রকাশ করে। এবং এইটা প্রকাশ করেছে 2023 সালের রিপোর্ট, প্রকাশটা করেছে কবে? 30 জানুয়ারি 2024 সালে এইটা প্রকাশ করেছে। ওকে, সো এতটুকু পর্যন্ত মনে হয় আমরা ক্লিয়ার, তাই না? এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। ভাই আপনার আমাদের অ্যাডভান্স ব্যাচে ক্লাসের ফাঁকে মাঝে মাঝে SRK পোস্ট দেওয়া সসগুলো এখনো রেখে দিয়েছি। সাদিয়া আফরিন, আচ্ছা সসগুলো আমাকে, তোমাদের স্ক্রিনশটগুলো তোমরা যেটা মানে খুব সহজে সস বলো, সেই সসগুলো আমাকে পাঠিয়ে দিলে আমি খুব খুশি হব, কিংবা আমার কোনো গ্রুপে কিংবা খন্দকার জিকের যে কোনো গ্রুপে পোস্ট করে দিলে আরো খুশি হব। কারণ আমাদের টিচারদের, লিজেন্ড কেয়ারে যারা ক্লাস নেয় খুবই ডেডিকেটেড টিচার, আমি মনে করি, আমি বাদে, আমি কাব্য বাদে বাকি সবাই অনেক ভালো ক্লাস নেয়। কিন্তু তোমাদের যে অন্য অন্য বিভিন্ন প্রতিষ্ঠানের নাম না জানা XYZ এর প্রতিষ্ঠানের ভাইয়ারা কি কি পড়ায় তোমরাই ভালো জানো, তোমার সেই ভাইয়াদের নিয়ে স্টুডেন্টরা কত নাচানাচি গান গান করে, তাদের নিয়ে ভিডিও বানায়, বাট আমাদের নিয়ে কোনো কিছুই হয় না।
সো তোমরা চাইলে আমাদের এই যে সসগুলো যে বিভিন্ন সময় অ্যাডভান্স বেসে প্রায় 1 বছর ধরে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, তোমরা চাইলে ওইগুলো যে কোনো গ্রুপে পোস্ট করে দিতে পারো। ওকে, এরপরে ঢাকা গেট। এই ঢাকা গেটটা তোমাদের পরীক্ষা এসেছিল কোন যেন বিশ্ববিদ্যালয়, খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল একটা পরীক্ষা এসেছিল ঢাকা গেট থেকে। ঢাকা গেটটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এই ঢাকা গেটটা? সো এই ঢাকা গেটটা প্রায় 400 বছর আগেকার, তাহলে আমাদের তো এটা ইতিহাসের মধ্যে চলে যাওয়ার কথা, কেন আমাদের কাছে এই বছর আবার গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো? এটাও একটা প্রশ্ন। 400 বছরের পুরানো ঐতিহাসিক মুঘল স্থাপত্য হচ্ছে ঢাকা গেট। এই যে ঢাকা গেট, এর অনেকগুলো নাম আছে ভাই। ঢাকা গেটের আরেকটা নাম দেখো মীর জুমলার গেট, আরেকটা নাম আছে দেখো ময়মনসিংহ গেট, আরেকটা নাম আছে সেটা হচ্ছে রমনা গেট। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে ঢাকা গেটের আরেক নাম কি, যদি রমনা গেট দেয় তুমি তো বুঝবাই না আসলে কি বলেছে। সো তাইলে ভাই আমরা মনে রাখার চেষ্টা করব জুমলার গেট, মীর জুমলার গেট, ঢাকা গেট, ময়মনসিংহ গেট এবং রমনার গেট এটা কত বছর আগেকার? আনুমানিক 400 বছর আগেকার একটা ঐতিহাসিক। কাদের স্থাপত্য যদি বলা হয়? মুঘল সাম্রাজ্যের স্থাপত্য। কাদের স্থাপত্য? মুঘল সাম্রাজ্যের স্থাপত্য হচ্ছে এই ঢাকা গেট। ওকে, পরের লাইনে চলে যাই। দেখো মগ দস্যুদের হাত থেকে শহরতলিকে রক্ষা করার জন্য, কাদের হাত থেকে? মগ দস্যুদের হাত থেকে এই শহরতলিকে রক্ষা করার জন্য বাংলা মুঘল সুবেদার মীর জুমলা, সুবেদার মীর জুমলা। আচ্ছা, সুবা কি? সুবেদার, সুবেদারটা কি? সুবা হচ্ছে প্রদেশকে বলা হতো সুবা, এবং এই প্রদেশে যে শাসন করত তাদেরকে বলা হতো সুবেদার। এই সুবেদার মীর জুমলা এই গেটটা নির্মাণ করে যায় 400 বছর আগে। এটা নির্মাণ করে যায়, এটা ছিল ঢাকার প্রবেশ পথ। এইটা কি ছিল? কোথাকার প্রবেশ পথ? ঢাকার প্রবেশ পথ, এই ঢাকা গেটটা। এবং এই যে 24 জানুয়ারি 2024 সালে নতুন করে উদ্বোধন করা হয়, কয় তারিখে? 24 জানুয়ারি 2024 সালে নতুন করে উদ্বোধন করা হয় এই ঢাকা গেটটাকে। তাহলে 400 বছর পুরাতন একটা গেট। এইটা হচ্ছে, আমরা একটু চোখ বন্ধ করে ভাবি, 400 বছর পুরাতন একটা গেট। এই গেটের নাম ময়মনসিংহ গেট, এই গেটের নাম মীর জুমলার গেট, এই গেটের নাম কি গেট? রমনার গেট। আচ্ছা, এটা কি জন্য? মগ জলদস্যুদের হাত থেকে এই ঢাকা শহরতলিকে রক্ষা করার জন্য সুবেদার মীর জুমলা এই গেটটা নির্মাণ করে। এইটা ছিল ঢাকার প্রবেশ পথ। এইটাকে নতুন করে সংস্করণ করা হয় 24 জানুয়ারি 2024 সালে। সো ভাই চোখ বন্ধ করলে মনে পড়ে কি? মনে পড়ে? এই বাচ্চারা একটু দ্রুত কমেন্ট করো, চোখ বন্ধ করলে মনে পড়ে কিনা যে কাব্য ভাই যে কথা বলতেছে। কাব্য ভাই যে বলতেছে এটা কি মনে পড়ে কিনা? জি ভাই মনে পড়ে। সো মনে কিন্তু পড়াতে হবে, মনে না পড়লে কিন্তু অনেক লস। এরপরে বিবি মরিয়ম কামান। এই যে মরিয়ম কামান ঢাকা গেটে যারা দেখছো, এই ঢাকা গেটের পাশে ওই যে বিবি মরিয়ম কামান, প্রায় আহ এটা কিন্তু অনেক লম্বা। এইটা ঢাকা গেটের পাশে অবস্থান করতেছে। এই বিবি মরিয়ম কামানটা হচ্ছে 1661 সালে আসাম অভিযানে এই কামানটা ইউজ করা হয়। তো দেখছো কামানটা কি অবস্থা? এটা কিন্তু ঢাকা গেটের পাশেই রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে? ঢাকা গেটের পাশে। তোমরা যারা ঢাকা এসেছো তোমরা কিন্তু এই ঢাকা গেট এবং বিবি মরিয়ম কামানটা কিন্তু অলরেডি দেখে ফেলেছো। তো কে কে দেখেছো এই কামানটা? দেখছো কে কে? একটু জানাবা যে কাব্য ভাই দেখছি কামানটা। ওকে, বিশ্বে প্রথম এআই শিশু। আবার কিন্তু এআই কিন্তু একজন ইঞ্জিনিয়ারও বের হয়ে গেছে। সো ক্লাসের উপস্থিতি কমে গেছে। তোমরা যদি শেয়ার না দাও তাহলে কিন্তু ক্লাস নিব না, চলে যাবো। তো কাব্য ভাইকে রাখতে হলে ক্লাসটা আরেকবার শেয়ার দাও। যারা শেয়ার দাও নাই, অনেকে শেয়ার দাও নাই, ক্লাস করো 150 জনের প্লাস, 160 জন 70 জন ক্লাস করো, বাট শেয়ার থাকে 20টা 22টা। তো আমি চাইবো যে আমার যারা আমার বাচ্চারা যেন একটু শেয়ার দেয়। খেয়াল করিনি, অনেকবার গিয়েছি। ওকে, কেন খেয়াল করো নাই? খেয়াল করতে হবে। এই যে আমরা বলি শিক্ষা সফর, শিক্ষার উদ্দেশ্যে সফর, বাট আমরা কিন্তু আসলে শিক্ষা অর্জন করি না, খালি ঘুরি, বাসে গিয়ে এরকম একটু নাচি টাচি আবার চলে আসি, তাই না? এরকম না? ওকে, তো কাব্য ভাই নাচ যেন, কাব্য ভাইয়ের কিন্তু নাচ দেখে ফেলেছে। তোমাদের অনেকের ইচ্ছা ছিল গান শোনার, গান তো শোনাতে পারি না, কণ্ঠ খুবই বাজে। তো আজকে কিন্তু নাচটা দেখাই দিয়েছি।
এতটাও বাচ্চা না, ওকে, এতটাও বাচ্চা না, আমার কাছে তোমরা বাচ্চাই ভাইয়া, কারণ আমি তোমাদের চেয়ে একটু বড়, একটু না অনেকটুকুই বড়। ওকে, এই যে বিশ্বের প্রথম এআই শিশু, তোমাদের যেমন আইসিটি থেকে প্রশ্ন থাকে, এখান থেকে একটা প্রশ্ন করতে পারে। ওয়েট শেয়ার দিচ্ছি ভাইয়া, ওয়েট শেয়ার দিচ্ছি। ওকে, অশ্রু বলেছো। ওকে, চীনের বেইজিং ইনস্টিটিউট অফ জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলেকচুয়াল বা ইন্টেলিজেন্সের বিআইজিএআই বিজ্ঞানীরা এআই প্রযুক্তির মাধ্যমে শিশুর মতো আচরণ করতে সক্ষম এআই শিশু তৈরি করে। তোমাকে জিজ্ঞেস করতে পারে এআই শিশুর নামটা কি, তোমাকে এই তো এত কিন্তু রচনা জিজ্ঞেস করবে না ভাইয়া। পাবনার বাচ্চা আমরা, হ্যাঁ, চিল করতে করতে যাই, চিল করতে করতে চলে আসি, এটাই শিক্ষা সফর। ওকে ওকে, সো এই যে শিশুটার নাম টং টং, শিশুটার নাম কি? টং টং। এটা এমনি মনে থাকবে যে কাব্য ভাই পড়াইছিল, যদি জীবনেও না দেখতা তাহলে মনে থাকতো না, বাট আমি যে পড়াই গেলাম এটা আবার করে পড়ার দরকার নাই। এআই শিশুর নাম টং টং, টং 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 টং, তো মনে থাকবে। এই যে 2024 সালে ফেব্রুয়ারি মাসে এআই শিশুটাকে কি করা হয়? উন্মোচন করা হয়। টং টং এআই শিশু চীনে আবিষ্কার করা হয়, মনে থাকবে টং টং, ইয়েস টং টং। সো এআই শিশুটা হচ্ছে টং টং, এটা এমনিতেই মনে থাকবে। এটা চীনের বেইজিং এ আবিষ্কার করা হয় এবং 2024 সালে এসে এই শিশুটাকে উন্মোচন করা হয়, এআই শিশুটাকে উন্মোচন করা হয়। ওকে, অনেকদিন পর পাবনা গাইস, পাবনার বাচ্চাদের অনেকদিন দেখি না। ওকে, ব্রিক্স সদস্য, ব্রিক্স সদস্য খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, ব্রিক্স ব্রিক্স। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, ব্রিক্স এর বর্তমান সদস্য কয়টা? তোমরা এক একজন এক এক রকম উত্তর দিবা। হয়তো তোমার মনে করো গুচ্ছ ভর্তি পরীক্ষায় চলে এসেছে ব্রিক্স এর সদস্য কয়টা, কি উত্তর দিবা? যদি আসে সদস্য কয়টা, কি উত্তর দিবা? সদস্য কতটি, বর্তমান সদস্য কতটা দেশ, উত্তর কি দিবা? বর্তমান সদস্য কতটা দেশ? টং 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 বলে লাভ নাই, এখন এই প্রশ্নের উত্তর দেন আপনারা। তো এই প্রশ্নের উত্তর দেন। 10টা, 10টা। আচ্ছা চলো আসলে করা, এই 7টা। আরিশা আফসানা, মাইর টাইট খাইবা নাকি তোমরা? তোমরা তো মনে হচ্ছে যে মাইর খাইবা। কেন মাইর খাইবা চলো একটু দেখি, চলো একটু দেখি। অনেকে স্রোতে গা ভাসিয়ে দেয়, অনেকে দেখে দেখে উত্তর দেয়। ও ভালো কাজ করেছে। 22 থেকে 24 আগস্ট 2023 দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের 15তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। কততম ছিল? 15তম। কত সালে? 2023 সালে। ওকে, এই যে সম্মেলনটা হয় 24 আগস্ট 2023-এ এসে কি করা হয়? 6টা দেশকে ব্রিক্সের সদস্য হতে আমন্ত্রণ জানানো হয়, আমন্ত্রণ করা হয়। এই 6টা দেশ কোনটা? সৌদি আরব, ইরান, মিশর, তারপরে আরব আমিরাত, ইথিওপিয়া এবং আর্জেন্টিনা। কিন্তু তাইলে দেখো ভাই, এই যে আগে ছিল কতটা ব্রিক্সের সদস্য ছিল? 1 2 3 4 5, 5টা ছিল আগে। আর এই যে 6টাকে আমন্ত্রণ জানানো হলো, কয়টা হইতো? 11টা। বাট এই আর্জেন্টিনা কি করছে? এইখানে যোগ দেয় নাই। আর্জেন্টিনা কি করছে? এখানে যোগ দেয় নাই। আর্জেন্টিনা যোগ না দেওয়ার কারণে ব্রিক্সের সদস্য হয়েছে কয়টা? 10টা সদস্য রয়েছে। বর্তমানে ব্রিক্সের সদস্য কয়টা? 10টা সদস্য রয়েছে ব্রিক্সের। বর্তমান ব্রিক্সের সদস্য কয়টা? 10টা। ভাই এটা নিয়ে আমি আপনাকে নক দিয়েছিলাম, পাই নাই। ওকে, ব্রিক্সের সদস্য কয়টা? বর্তমানে 10টা সদস্য রয়েছে। এই সদস্য পদগুলো বাকি যে আর্জেন্টিনা বাদে যে 5টা দেশ রয়েছে, এই 5টার কার্যকর হয় 1 জানুয়ারি 2024 সালে কার্যকর হয়। এখন তোমাদের এখানে একটা প্রশ্ন, বর্তমান ব্রিক্সের সদস্য কতটা? তোমরাই উত্তর করো বর্তমান ব্রিক্সে। আসসালামু আলাইকুম ভাই, অনেকদিন পর আপনার ক্লাসে। ইমতিয়াজ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ইমতিয়াজ? তো আজকে আমরা অনেক পুরাতন বাচ্চারা ক্লাসে আসতেছে, ভালো লাগতেছে। সুপ্তি ঘোষ 10টা। সো ভালো লাগতেছে যে অনেকদিন পর তোমরা ক্লাসে আসতেছো, অনেক ভালো লাগতেছে, তোমাদেরকে ওয়েলকাম করতেছি আবারও এই ক্লাসটাতে, এই প্ল্যাটফর্ম থেকে তোমাদের আবারও ওয়েলকাম করতেছি। সো ব্রিক্স কিন্তু আমাদের হয়ে গেল, ব্রিক্স কিন্তু আমাদের হয়ে গেল। এর পরবর্তী পেজে আমরা চলে যাব। এর পরবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তোমরা অনেকেই ভোট দিয়েছো, কিংবা অনেকেই ভোটার হও নাই, এখনো ভোট দিতে পারো নাই। তো সামনের বার ভোট দিয়ে দিও। তো আমরা দ্বাদশ নির্বাচনটা একটু দেখে আসি, তাই না? দ্বাদশ নির্বাচনটা 2024 সালে হয়। এই 24 সালে হয় 10টা। তাহলে হ্যাঁ 10টা তো ভাই। এই নির্বাচনে নির্বাচিত, আমরা তো জানি 10 জানুয়ারি সংসদের নেতা নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয় এই নির্বাচনের নেতা। এই নির্বাচনের পরে উপনেতা হয় মতিয়া চৌধুরী, স্পিকার হয় ডক্টর শিরিন শারমিন, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।
এখন যদি প্রশ্ন করা হয় এই যে সংসদটা গঠন করা হইল, এই সংসদে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হচ্ছে আজিজুল ইসলাম। তিনি কোন আসন থেকে নির্বাচিত হয়? যশোর 6 থেকে। আনপ্রেডিক্টেবল, যে কোনো ভোট আসে আমরা কিন্তু উত্তর করতে পারবো। ভোট দিতে গিয়ে দেখি বয়সী হয় না। আচ্ছা স্নেহা, ওকে, আমি বাচ্চা না, বাচ্চা বললে ক্লাস করব না, সবাই বাচ্চা বলে, আমরা কি বাচ্চা? কাজল, ওকে ভাইয়া, যদি বাচ্চা বলে ক্লাস না করতে মন চায় তাহলে তুমি ছুটি নিতে পারো। ভোটার হয়েছি কিন্তু দিতে যায়নি। ওকে, এরপরে যদি বলা হয় সবচেয়ে বুড়া মানুষ কে ছিল রে ভাই? আব্দুল সালাম, ইনি ময়মনসিংহ থেকে নির্বাচিত হয়। এই নির্বাচনে ভোটের হার ছিল 41.8%। এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের খুব সম্ভবত বিসিএস পরীক্ষায় এসেছিল কয়েকদিন আগে। 41.8% হচ্ছে ভোটের হার ছিল, ভোটের হার ছিল। তাইলে নেতাকে, নির্বাচিত নেতা, এগুলো তো তোমরা এমনি পারবা, জাস্ট কোনো বিষয় না এগুলো। এরপরে দেখো এই যে মন্ত্রিসভা গঠন করা হয়, এরপরে এই মন্ত্রিসভায়, এই বছরের মন্ত্রিসভায় 4 জন নারী মন্ত্রী আছে। কয়জন নারী মন্ত্রী আছে? 4 জন নারী মন্ত্রী আছে। এখন এই 4 জনকে প্রধানমন্ত্রী, শেখ হাসিনা তো নারী, শেখ হাসিনা তো নারী। এরপরে দেখো সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি এবং মহিলা এবং শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। এই যে 4 জন হচ্ছে, এই 4 জন হচ্ছে এই বছরে মন্ত্রিসভা যে গঠন করা হলো 2024 সালের মন্ত্রিসভায় 4 জন নারী সদস্য স্থান পেয়েছে, 4 জন নারী সদস্য স্থান পেয়েছে। ওকে, ঠিক আছে, পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। এখন আমার কথা যে ভাই তোরা কি বুঝতেছোস? তোরা যে এত এত মানুষ ক্লাস করতেছোস, তো কাব্য ভাইয়ের কথা কি বুঝতেছোস, নাকি মনে হচ্ছে যে কাব্য ভাই যে খালি কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, বুঝতেছি না। ওকে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ইসরায়েল আর ফিলিস্তিনের যে যুদ্ধ, সেই যুদ্ধ আমরা দেখার চেষ্টা করব। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ আমরা দেখার চেষ্টা করব। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ আমরা দেখার চেষ্টা করব। আবারও বলতেছি, যারা ক্লাসটা করতেছো তোমরা যদি কাব্য ভাই সহ একটা ভালো স্ক্রিনশট নিতে পারো, তোমরা খন্দকার জিকের যে গ্রুপটা আছে পোস্ট করতে পারো, ফেসবুক যে গ্রুপটা পোস্ট করতে পারো, ইনশাল্লাহ তোমাদের পুরস্কৃত করব। হ্যাঁ ভাইয়া, বুঝতেছি। ওকে, ঠিক আছে, এই যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন এসেছে এবং আমি কিন্তু এই জিনিসটা পড়িয়েছিলাম। প্রথম যে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামাসটা ইম্পর্টেন্ট। এবং এই যে অপারেশন, এই অপারেশন নাম ছিল আল আকসা ফ্লাড। এটা পড়িয়েছিলাম, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসলে তোমাদেরও আসতে পারে। অপারেশনটার নাম আল আকসা ফ্লাড। আল আকসা ফ্লাডটা চালানো হয় কবে? 7 অক্টোবর 2023 সালে। কারা চালায়? হামাস চালায়। হামাসটা কি? হামাসটা হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। ক্লিয়ার কিনা? আহামরি পড়বো না, যেটুকু পড়বো এইটুকু যেন আমাদের আউটপুট বই আনে। তাইলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। 7 অক্টোবর 2023 সালে কোন অপারেশনটা চালানো হয়? আল আকসা ফ্লাড। আল আকসা ফ্লাড কবে চালানো হয়? 7 অক্টোবর 2023 সালে আল আকসা ফ্লাডটা চালানো হয়। এই আল আকসা ফ্লাডটা কারা চালায়? হামাস চালায়। হামাস কারা? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নাম হচ্ছে হামাস। ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে রিসেন্ট কোনো নিউজ নেই ভাই, এইটুকু জানলেই হবে। রিসেন্ট নিউজ তোমার জানতে হবে না, এইটুকু জানলেই হবে, কারণ প্রশ্ন আসলে এইটুকুই হবে। এরপরে দেখো ন্যাটো চলে আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা ন্যাটো। কেন ন্যাটো আসলো? চলো আমরা ন্যাটো কেন আসলো, ন্যাটোর সব মানে কেন আসলি তুই, চল তোকে আমরা খুঁজে বের করি কেন আসলি। ন্যাটো, ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন, তাই না? মনে আছে ভাইয়া? আমি আপনার কমেন্ট পড়েন না, কষ্ট পাইলাম। অনিন্দিতা ব্যানার্জি, কমেন্ট পড়ে ফেলেছি ভাইয়া। ক্লাসে 200 জন যুক্ত আছে অথচ কমেন্ট সংখ্যা একেবারে কম, তার মানে সকলে ঘুমাচ্ছে ভাইয়া। সিফাত হোসেন, তুমি একটু ঘুম থেকে জাগায় দাও তো ভাই। সিফাত হোসেন, একটু ঘুম থেকে জাগায় দাও। এই যে ন্যাটো, এই ন্যাটো বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় নিরাপদ সামরিক জোট। এই ন্যাটোতে এই যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে 7 মার্চ 2024 সালে সুইডেনের 32তম সদস্য, সুইডেনের 32তম সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদান করে। সুইডেন না, সুইডেনের না। তাইলে ন্যাটোর বর্তমান সদস্য কত? 32টা। সর্বশেষ সদস্য যোগদান করে কবে? 7 মার্চ। কত সাল? 2024 সাল।
তাহলে ন্যাটোর বর্তমান সদস্য কত? 32টা। কবে যুক্ত হয়? 7 মার্চ 2024। এরপরের প্রশ্নটা দেখো, এই যে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট হচ্ছে ন্যাটো, কোথাকার? উত্তর আটলান্টিকের। ন্যাটো কোথাকার? উত্তর আটলান্টিকের। এবং এর প্রতিষ্ঠাকাল যদি বলা হয় 1949 সালে প্রতিষ্ঠিত হয়। 4 এপ্রিল এই ন্যাটোটা প্রতিষ্ঠিত হয়। ন্যাটোটা 4 এপ্রিল 1949 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে ন্যাটো কোথাকার? উত্তর আটলান্টিকের নিরাপত্তা জোট ন্যাটো। ন্যাটোর বর্তমান সদস্য কত? 32। তো সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা বলো তো ভাই, সবাই ক্লিয়ার কিনা? এতক্ষণ নন স্টপ কথা বলে যাচ্ছি, তারপরে যদি ভাই ক্লিয়ার না হোস, আমার কিন্তু কিছু গ্রুপে স্ক্রিনশট পোস্ট ডান। থ্যাংক ইউ, তোমরা গ্রুপে স্ক্রিনশট পোস্ট ডান। আমি তোমাদের খন্দকার জিকের ওখানে আমি দেখে দেখে তোমাদের পোস্ট গুলো অ্যাপ্রুভ করে দিব যে কে কে কি পোস্ট করেছো। সো তোমরা বিভিন্ন ক্যাপশন দিতে পারো কাব্য ভাইকে নিয়ে, যে কাব্য ভাই খুব বাজে পড়ায়, কাব্য ভাই দেখতে খুব বাজে, এরকম অনেক কিছু বলতে পারো। খন্দকার জিকের যে গ্রুপটা আছে, তোমরা ইচ্ছা করলে ওইখানে স্ক্রিনশট একটা দুটা নিয়ে পোস্ট করতে পারো ভাইকে নিয়ে। ওকে, সার্বজনীন পেনশন স্কিম ভাই 2023-এর কাহিনী 24-এ কেন টেনে আনছেন? চলো, খুব মজার একটা বিষয় আছে সার্বজনীন পেনশন স্কিমে। সো এই মজার বিষয়টা কি দেখো, 24 জানুয়ারি 2023 সালে সার্বজনীন পেনশন ব্যবস্থা বিলটা পাস হয়। কবে? 2023 সালে। তাহলে ভাই 24 সালে কেন পড়াচ্ছেন? এটা তো জীবনেও আসবে না। আরে আসবে, আসবে পাগল, আসবে। কেন আসবে চলো এইটা দেখি। 13ই আগস্ট 2023 সালে সরকার সার্বজনীন পেনশন স্কিম বিধিমালা 2023 জারি করে। তাও তো ভাই 23 সাল, কেন 24 সালে এগুলো পড়াচ্ছেন? কাহিনী আছে। 10 মার্চ 2024 সালে প্রজ্ঞাপনের মাধ্যমে বিধিমালা সংশোধন করে প্রত্যয় নামে নতুন স্কিম চালু করা হয়। আচ্ছা, কথা হচ্ছে আগে স্কিম ছিল কয়টা? আগে স্কিম ছিল হচ্ছে 4টা। কি কি ছিল? প্রগতি, সুরক্ষা, প্রবাস, সমতা। নতুন একটা স্কিম চালু করা হয়, নামটা কি? প্রত্যয়। বর্তমান স্কিম সংখ্যা কত? 1 2 3 4 5, 5টা স্কিম রয়েছে। এই পঞ্চম স্কিমটা বা প্রত্যয়টা কবে চালু করা হয়? প্রত্যয়টা চালু করা হয় 10 মার্চ 2024 সালে। নতুন স্কিম চালু করা হয় এইটা 13ই মার্চ গেজেট আকারে প্রকাশ করা হয়। ভাই ক্লিয়ার কিনা? জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে গেলাম, ক্লাস শেষ করে পোস্ট দিব। ওকে, প্রত্যয়টা, আচ্ছা প্রত্যয়টা খুব সম্ভবত হচ্ছে সরকারি নাম, বিশ্ববিদ্যালয়ের টিচার কিংবা এরকম কিছুর জন্য খুব সম্ভবত। সো বর্তমানে হচ্ছে 5টা। অনিন্দিতা ব্যানার্জি লিখেছে প্রগতি, সুরক্ষা, প্রবাস, প্রত্যয়। সো এই যে 5টা স্কিম আছে, যদি আসে যে সার্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন স্কিমের নাম কি, চোখ বন্ধ করে লিখবা প্রত্যয়। কিংবা কতগুলো স্কিম রয়েছে? 5টা। এই পঞ্চম স্কিম প্রত্যয়টা কবে করা হয়? 10 মার্চ 2024। এটা গেজেট আকারে প্রকাশিত হয় কবে? 13ই মার্চ গেজেট আকারে প্রকাশিত হয়। এখন 5টা। ক্লিয়ার ভাই? যারা ক্লিয়ার একটু জানাবি যে কাব্য ভাই ক্লিয়ার। সো কাব্য ভাই শান্তি পায় রে তোদের কথা, যে কাব্য ভাই যখন বলিস যে কাব্য ভাই ক্লিয়ার, তখন কাব্য ভাই শান্তি পায় যে না আমি কিছু পড়াতে পারতেছি, আমি কিছু এদের বোঝাতে পারতেছি। যে এখন যে প্রায় মানে 200 চোখ আবার কমে ক্লিয়ার। তো বাট এইটার স্ক্রিনশট নিতে পারলাম না, কেন পারলাম না? এই যে স্ক্রিনশট নাও, এই ধাপ ধুপ একবারে টুকটুকায় স্ক্রিনশট নিয়ে নাও, কিংবা আমি দরকার হলে আমি এখান থেকে সরে যাব। সিদ্ধাতুল মুনতাহা ক্লিয়ার, নাফিসা ক্লিয়ার, ইমতিয়াজ ক্লিয়ার, রিয়ন মোল্লা ক্লিয়ার, মিম বলেছো ক্লিয়ার, প্রত্যাশা পাল ক্লিয়ার, প্রণব রায় ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। ওকে, ঠিক আছে, পরবর্তী পেজে আমরা চলে যাই। এই কোথায় গেলি? ওকে, এরপরে একটা বিজ্ঞাপন, সেটা হচ্ছে তোমরা যারা ফার্স্ট টাইমার ছিল তাদের জন্য একটা বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনটা হচ্ছে ভাই, সেই বিজ্ঞাপনটা কি, যে তোমাদের লিজেন্ড কেয়ার তোমাদের জন্য একটা কোর্স নিয়ে এসেছে। কোর্সটা হচ্ছে অ্যাডভান্স ব্যাচ। যারা তোমরা অ্যাডভান্স ব্যাচে ছিল তোমরা তারাই জানো যে লিজেন্ড কেয়ার অ্যাডভান্স ব্যাচের জন্য কি করে আর না করে। ওই ক্লাস কয়টা ক্লাস এটা আমি না পড়ি, একটা ক্লাস যে 4 বার হয় 5 বার হয় সেটা তোমরা অ্যাডভান্স ব্যাচের পোলাপান্না জানো। সো তোমরা যারা ফার্স্ট টাইমার আসো, আশানুরূপ বিশ্ববিদ্যালয় হয় নাই, কিংবা মনের মতো জাহাঙ্গীরনগর পড়ার স্বপ্ন, ঢাকা পড়ার স্বপ্ন, রাজশাহী বিউপি পড়ার স্বপ্ন, তোমরা একটু কাইন্ডলি এই লিজেন্ড কেয়ারের যে কোর্সটা আছে কাইন্ডলি ভর্তি হয়ে যেতে পারো। এই পেজে মেসেজ দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তো ভাই তোমাদেরকে আমি অনেক বেশি প্রমোশন করলাম না, তোমরা ভালোটা খুঁজে বের করবা। লিজেন্ড কেয়ার যে তোমাদের জন্য ভালো এটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। ওকে, পরবর্তী পেজ। প্রশ্ন চলে আসছে, চলো প্রশ্ন সলভ করি। এইবার যদি কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা উত্তর না দিছস, তোদের সাথে বোঝাপড়া আছে যে কেন উত্তর করলি না।
তো প্রথম প্রশ্নটা, সার্বজনীন পেনশন ব্যবস্থা বর্তমানে কতটি স্কিম রয়েছে? এইটা সবগুলো সেকেন্ড টাইমারদের জন্য লিজেন্ড কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং বেস্ট শান্তা লিখেছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এখন এটার উত্তর কি হবে? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একের ক, দুইয়ের গ এইভাবে উত্তর করবেন। শুধু ক গ উত্তর করলে আমি কিন্তু আপনাদের উত্তরটা বুঝতে পারবো না কে কি উত্তর করতেছেন। সো আমি একটু দেখবো। 5টা লিখেছে অনিন্দিতা ব্যানার্জি, উত্তরটা নিলাম না। জিহাদ লিখেছে 5টা, উত্তরটা নিলাম না। 4টা লিখেছে রিয়ন মোল্লা, থাপ্পড় মেরে দাও কানের উপর, নিজের কানের উপর নিজেই। যারা 5টা লিখতেছো, প্রত্যাশা পাল 5টা লিখতেছো, থ্যাংক ইউ। কারণ এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সার্বজনীন পেনশন ব্যবস্থার বর্তমানে স্কিম কয়টা, 5টা। ভাইয়া বুঝলাম না, সেকেন্ড টাইমারদের ক্লিয়ার করে দেন। তোমাদের যারা সেকেন্ড টাইম দিবা তাদের ক্লাস তোমাদের 5 তারিখ থেকে শুরু হবে লিজেন্ড কেয়ারের। তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তোমরা ভর্তি হয়ে যেতে পারো। সো এই যে এটা সঠিক উত্তর কি হবে? এইটার সঠিক উত্তর হবে হচ্ছে 5টি। এটা সঠিক উত্তর হবে কয়টা? 5টা। তোমাদের গুচ্ছের পরীক্ষার পরেই তোমাদের সেকেন্ড টাইমারদের ক্লাস শুরু হয়ে যাবে। সো 1 নাম্বার প্রশ্ন ডান। যারা উত্তর করো না একটু কাইন্ডলি উত্তর করো ভাই। নাম্বার 2 প্রশ্নটা কি বলা হয়েছে? কই জানা, রিমোট লাগবে না। নাম্বার 2, বর্তমানে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত? এই প্রশ্নটা একটু আমরা পড়ি নাই। এখন পড়ি নাই বলে কি আমরা উত্তর করব না? এই প্রশ্নটা আমরা পড়ি নাই বলে কি আমরা উত্তর করব না? যদি বলা হয় প্রশ্নটা তোমার আসে দ্বাদশ সংসদ নির্বাচনে, এই প্রশ্নটা আমরা পড়ি নাই, তো পড়ি নাই বলে কি উত্তর করব না? হ্যাঁ, উত্তর করব। এই উত্তরটাই আমি আপনাদের কাছে চাচ্ছি যে বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত? 37, 39, 41, 44। শুধু ক গ লিখলে পারবো না ভাইয়া। এটা নাম্বার 3। ও আচ্ছা, এটা নাম্বার 3। আচ্ছা, 2টা মনে হয় সামহাও স্কিপ হয়ে গেছে। সো যারা এই যে আনু লিখেছো 44টা, অনিন্দিতা লিখেছো 41টা, কেউ যারা 41 লিখতেছো, কেউ 44 লিখতেছো। আসলে এটার উত্তর কি হবে? এইটার উত্তরই তো খুঁজতে আসছি, এইটার উত্তরই তো তোমাদের কাছে খুঁজতে আসলাম। সো এটার উত্তর যারা গ লিখতেছো মানে 41 লিখতেছো তাদের উত্তরটা ভুল। বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা যদি বলি সেটা একবারে চোখ বন্ধ করে 44 উত্তর করে আসবা। সঠিক উত্তর 44টি। সঠিক উত্তর হচ্ছে 44টি। এই যে আজাদ লিখেছো, সিরিয়া আজাদ মনে হয়, প্রণব রয় কম বুংমাং লিখতেছো। যারা ভুলমাং লিখতেছো তারা ঠিক করে নাও, কারণ পরীক্ষা কিন্তু সন্নিকটে। সো এটা সঠিক উত্তর হবে হচ্ছে 44টি। এটা সঠিক উত্তর হবে হচ্ছে 44টা। পরবর্তী যে স্লাইডটা, আচ্ছা প্রথম প্রশ্ন কি ছিল? ওয়েট, আমি তোমাদের প্রথম প্রশ্নটা একটু দেখি। আচ্ছা, সার্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়ার নতুন স্কিম কোনটা? 2 নাম্বার প্রশ্ন। ভাইয়া একটু চাম্মাক চালো হাসি দেন, স্ক্রিনশট নিব। কাব্য ভাই হাসতে পারে না, এটা তোমরা অনেক আগের থেকেই জানো। সো নিতে পারো, যে কোনো ভাবে স্ক্রিনশট নিতে পারো, আমি হাসতে পারি না। তো এই যে সার্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়ার নতুন স্কিম কোনটা? 2 ঘ প্রত্যয়। এই প্রশ্ন আসলে আগে কি পারতি তোরা? বুকে হাত দিয়ে বল কাব্য ভাই পারতাম। এরকম কনফিডেন্স কয়জনের আছে যে এই প্রশ্নটা যদি আসতো নতুন স্কিম কোনটা, কি দিতি? যদি এই ক্লাস করার আগে যদি এই প্রশ্নটা আসতো, পারতি কিনা ভাই? একদম সত্যি একটা কথা বল আমাকে। জাস্ট আমি খুশি হব যে কাব্য ভাই পারতাম কি পারতাম না। জাস্ট কেন ভাইয়া হাসতে পারেন না কেন? হাসি আসে না জন্য হাসতে পারি না। তো আমি একটু জানতে চাই যে এই প্রশ্নটা মানে আমি এতক্ষণ পড়ানোর আগে যদি এই প্রশ্নটা করা হইতো আপনারা কি পারতেন? একটা সত্যি কথা বলবেন ভাই, আপনারা কি পারতেন? পারতাম না। শেহনাজ বেগম সঠিক একদম আলামিন বলেছে পারতাম না। মেহেদি হাসান পারতাম না। ইসরাত না ভাই পারতাম না। না ভাইয়া ধন্যবাদ। সামি লিখেছো, অর্পিতা রহমান সামি। মারিয়া লিখেছো পারতাম না। না ভাইয়া। সো ভাই দেখো, মনে হয় তোমাদের কোনো ভাইয়া জিএসটির জন্য সাম্প্রতিক লাগবে, অবশ্যই 4-5টা সাম্প্রতিক প্রশ্ন থাকবে ভাই। আজকে ক্লাসটা না করলে পারতাম না ভাই, এটা সত্যি। পারতাম না ভাই। ওকে ঠিক আছে ভাইয়া। মনে হয় আমি যে তোমাদের জন্য কিছু করতে পেরেছি, ভালো লাগতেছে। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি? আমরা তো শিশুর নাম পড়লাম টমটম, এখন যদি বলা হয় যে এআই প্রথম সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিরা, তখন কি দিবা উত্তর? তখন কারে দিবা? তখন কি উত্তর দিবা? এই যে সিরিয়া আজাদ লিখেছো, ডেভিন, ইয়েস 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 ইয়েস। অপরাজিতা না রে ভাই, এগুলো তো হচ্ছে ওই যে খবর পাঠ করেছিল, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কথা বলা হয়েছে। আরে অপরাজিতা না ভাই, আবার অ্যাভার্টার্স তো না, এইটা হচ্ছে ডেভিন।
এটা সঠিক উত্তর ডেভিন, যারা জানতা না জেনে নাও। আই প্রত্যাশা পাল, ঘ না, এটা ডেভিন। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাম ডেভিন। আর শিশুর নাম যদি আসে, শিশুর নাম দিবা টমটম, শিশুর নাম কি দিবা টমটম। আর হচ্ছে যদি বলা হয় ইঞ্জিনিয়ার কে, সেটা হচ্ছে ডেভিন। ইঞ্জিনিয়ার কে, সেটা হচ্ছে ডেভিন। যারা ভুল উত্তর লিখছো দয়া করে সঠিক উত্তর লেখো, না হলে কানের উপর ঠাস করে থাপ্পড় মেরে দিব। স্ক্রিনশট কি নিছো? স্ক্রিনশট কি নিছো তোমরা? সো এই প্রশ্নটার একটু উত্তর দাও। ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটা? ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটা? ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটা? ভাইয়া পিডিএফ দিবেন না সাম্প্রতিকের পেইড ব্যাচে? কারোকে পিডিএফ দেবো না। ক্লাস করতে সমস্যা কি? স্ক্রিনশট নিতে সমস্যা কি? পিডিএফ দিয়ে কি করবি ভাই? পিডিএফ দিয়ে করবি কি? সো ন্যাটোর বর্তমান সদস্য কয়টা? 5 ডি, ডি 32। ইয়েস, ন্যাটোর বর্তমান সদস্য দেশ হচ্ছে 32টা। সর্বশেষ সদস্য দেশ কোনটা? সর্বশেষ সদস্য দেশ কোনটা? একটু নিজেরাই বলো, সর্বশেষ সদস্য দেশ কোনটা? যদি বলি সর্বশেষ সদস্য দেশ কোনটা, কি উত্তর করবা? সর্বশেষ সদস্য দেশ কোনটা, কি উত্তর করবা বলো তো? সর্বশেষ সদস্য দেশ হচ্ছে সুইডেন। সর্বশেষ সদস্য দেশকে সুইডেন হচ্ছে সর্বশেষ সদস্য দেশ। যারা উত্তর করছো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যারা চুপ করে বসে আছো দেখি ভাইয়াই করুক, ভাইয়াই দেখুক, আমরা কোনো উত্তর করবো না, তাদের জন্য সমবেদনা। উত্তর করলে মনে থাকবে ভাই, উত্তর করলে তোমারই মনে থাকবে। সুইডেন যে বারবার লিখতেছো, এইটা পরীক্ষায় অটোমেটিক তোমার ব্রেনে নাড়া দিবে, এই সুইডেন হবে, সুইডেন হবে। কারণ সবগুলো দেশের নাম প্রায় একই রকম লাগবে, বাট এই যে লিখতেছো তখন তোমার ব্রেনে নাড়া দিবে। ভাগ্যিস অনলাইনে ক্লাস না হয়, থাপ্পড় একটা বাদ যেত না। ইয়েস, থাপ্পড় একটা বাদ যেত না। ওকে, নাম্বার 6। 7 মার্চ 2024 কোন দেশ ন্যাটোর সদস্যপদ লাভ করে? এটা মনে হয় তোমরা এমনিতেই পারবা, এটা মনে হয় সুইডেন। তোমরা এমনিতে এটার উত্তর পারবা। সো এই প্রশ্নগুলো রাখার কারণ হচ্ছে এটা, দেখো দুইটা প্রশ্নের উত্তর একসাথে করাই দিছি আমি। 8 নাম্বার, সাম্প্রতিক ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে কোন দেশ? বলো এই প্রশ্নটা। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে তে মামলা করে কোন দেশ? কোন দেশটা মামলা করে? কোন দেশটা মামলা করে? সাত, এখনো সাতই লিখতেছো? এস, সিদরাতুল মুনতাহা। ডি লিখেছো। উম্মে হাফসা, সি লিখেছো। সো এই যে সাম্প্রতিক ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বা আইসিজে, আন্তর্জাতিক আদালতের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইসিজে তে মামলা করে কোন দেশ? এইটার সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। এইটার সঠিক উত্তর কি হবে? দক্ষিণ আফ্রিকা। যারা অন্য অন্য উত্তর দিচ্ছ ভাই, একটু কাইন্ডলি এটা দক্ষিণ আফ্রিকা দিয়ে দাও। এটা একটু দক্ষিণ আফ্রিকা লিখে নাও, তোমার লাভ হবে। আমার লাভ না, তোমার লাভ হবে। কারণ তুমি যত লিখবা তত মনে হবে পরীক্ষার হলে গিয়ে তোমার ব্রেনে করে একটা টুকা দিয়ে দিবে, মানে হ্যাঁ এটা উত্তর হবে। কাব্য ভাইয়ের ক্লাসে তো এইটাই লিখেছিলাম। সো ভাই তোমার ভালোর জন্য তোমরা একটু লিখে নিতে পারো। ওকে, নাম্বার 9, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? বলো। বহুল প্রচারিত প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? নদ নদী যখন পড়িয়েছি, হাজারো বার পড়িয়েছি, হাজারো বার পড়িয়েছি, একটা আল্লাহর বান্দা যদি উত্তর না করো তাহলে কিন্তু খুব সম্পর্ক খারাপ হয়ে যাবে ভাইয়ের সাথে তোমাদের। পদ্মা, নাফিসা লিখেছো, রিসা লিখেছো পদ্মা। আর কেউ? প্রত্যাশা পাল, মেঘনা, মেঘনা, মেঘনা পদ্মা, মেঘনা পদ্মা, মেঘনা, কি একটু অবস্থা। আচ্ছা, এটা সঠিক উত্তর পদ্মা। যারা মেঘনা দিচ্ছ তাদের জন্য সমবেদনা। নাম্বার 10, সর্বশেষ প্রশ্ন, ফ্রাইডে ফর ফিউচার বিসিএস এর প্রশ্ন। যারা সলভ করেছো তারা উত্তর করতে পারবা। সবার উত্তর দেখতে চাই, সবার নাম পড়তে চাই। এই একটা বারের জন্য সবার নাম পড়তে চাই আমি। এই প্রশ্নটার উত্তর শুরু হচ্ছে এখন থেকে, আমি নাম পড়ার চেষ্টা করব সবার। ফ্রাইডে ফর ফিউচার এই কোন ধরনের আন্দোলন? এই প্রশ্নটা বিসিএস এর প্রশ্ন। আপনারা যারা বিসিএস এর প্রশ্ন দেখেছেন তারা ইনশাল্লাহ এটার উত্তর করতে পারবেন, তারা এটা উত্তর করতে পারবেন। বি, পরিবেশবাদী আন্দোলন। আমি একটু নাম পড়ার চেষ্টা করব। পি, পি আর পাল খ, ইসরাত ইস্যু লিখেছো খ, নাহিদুল ইসলাম খ, নীলিমা জান্নাত খ, ইটস, আচ্ছা। তারপরে
অনিন্দিতা ব্যানার্জি খ, ইসরাত হাসান খ, প্রত্যাশা পাল খ, পুষ্পা চাকমা খ লিখেছেন, সামি খ লিখেছেন, প্রমি পরিবেশবাদী আন্দোলন লিখেছেন, শ্রিয়া আজাদ মনে হয় খুব সম্ভবত খ লিখেছেন, অনিন্দিতা ব্যানার্জি নামটা পড়ানোর জন্য আবার লিখেছেন, রত্না লিখেছেন খ, আনু লিখেছেন খ, আল গালিব খ, পর্ষিয়া খ, প্রিন্তি খাতুন খ, তারপরে সবাই খ। এখন আমার প্রশ্ন, ক্লাসটা কেমন লেগেছে? মিম খ, ঐশী খ, তিন্নি খ। সো এখন আমার প্রশ্ন, ক্লাসটা কেমন লেগেছে? এখন আমার প্রশ্ন, ক্লাসটা কেমন লেগেছে? হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে হচ্ছে, এটা হচ্ছে একটা পরিবেশবাদী আন্দোলন। এটা বিসিএস এর প্রশ্ন। কততম বিসিএস এর প্রশ্ন? 46 বিসিএস এর প্রশ্ন। সো অনেক ভালো। জানি না কেমন ক্লাসটা নিতে পেরেছি, তবে এই ক্লাস থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবা, এটা একটু মাথায় রাখবা। আর দরকার হলে কাব্যবারের ক্লাসটা নিজের টাইমলাইনে শেষবারের মতো রেখে দাও স্মৃতি হিসাবে। আর যদি কেউ কোনো স্ক্রিনশট নিয়ে রাখো, খন্দকার জিকের গ্রুপটাতে পোস্ট করতে পারো। ইনশাল্লাহ তোমাদের ওখানে সর্বোচ্চ মানে সবচেয়ে ভালো যে স্ক্রিনশট নিয়েছে তাকে খুব খুব ভালো লেগেছে ভাইয়া, এক কথায় জোস, আপনার ক্লাস অলওয়েজ সেরা ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, অনেক হেল্পফুল ক্লাস ছিল। আফসানা আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো। দোয়া করবেন অবশ্যই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে ভাইয়া, অনেক কোশ্চেন অজানা ছিল, ক্লাস করে জানতে পারছি, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। অর্পিতা রহমান, সো ভাইয়া ভালো, এই ক্লাস না করলে অনেক কিছু জানতাম না। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, কাব্য ভাইয়ের পক্ষ থেকে দোয়া রইলো, লিজেন্ড কেয়ারের পক্ষ থেকে দোয়া রইলো। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে, ইনশাল্লাহ একসাথে কাজ করব খন্দকার জিকে কিংবা লিজেন্ড কেয়ারে, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে। আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।